Alright, তাহলে আমরা যদি ছোট্টের দিকে তাকাই, once a message is delivered, there will be a response. তাই না? এই রেসপন্সটাকে আমরা বলছি হলো ফিডব্যাক। যে কেউ আমি কথা বলছি, তোমরা ফিডব্যাক দিচ্ছ। আমি যে কোনো একটা ব্যাপার নিয়ে যা কিছু বলছি, whatever my message is, when you are even nodding, that is also a feedback. Feedback that is সবসময় verbal হতে হবে এমন কোনো কথা না। It can be non-verbal, and most of the time it's non-verbal. যে যখন speaker অথবা presenter expect করছে না যে someone will from the audience will respond, কিন্তু তখন সে feedback পেতে থাকে। So it's a এবং যারা মোটামুটি ভালো presenter তাদের জন্য এই ব্যাপারটা খুব বেশি জরুরি। ফিডব্যাক পাওয়াটা যদি ফিডব্যাক না পায় তাহলে সে কনফিউজ হয়ে যায় যে whether am I reaching my audience, আমি আমার কথা কি অডিয়েন্স বুঝতে পারছি না। তো তার মানে কি যে কোনো ধরনের নন ভার্বাল অর ভার্বাল রেসপন্সটাকে আমরা বলতে পারি ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাক কথাটা কোথা থেকে এসেছে কারো আইডিয়া আছে? সাইবারনেটিক্স বলে একটা জিনিস আছে, ইনফরমেশন মূলত কোনো একটা সিস্টেম যখন চলতে থাকে ওই সিস্টেমের আউটপুট যেটা হয় সেই আউটপুটটা আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, একটা লুপ তৈরি হয়, এইটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক। এটাকে ফিডব্যাক লুপও বলা হয়। তাহলে ফিডব্যাক কেন এখানে আমরা বলছি যে আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেই প্রেজেন্টেশনটা কন্টিনিউ করছে বিকজ অফ দ্যাট ফিডব্যাক, বিকজ অফ দ্যাট লুপ। যে ওই রেসপন্সটা আসার কারণে I can further continue এই জন্য ফিডব্যাক। এখানে ফিডব্যাকের নেগেটিভ পজিটিভ সাইড আছে। পজিটিভ ফিডব্যাক হচ্ছে when you are nodding, when you are smiling, when your eyes are glowing, তার মানে কি তুমি আগ্রহ পাচ্ছ বা তুমি মনোযোগ দিয়ে শুনছো। আবার যখন এটা এরকম হয় যে কনফিউজ হয়ে গেছে তখন হয়তো বডি ল্যাঙ্গুয়েজে তোমার পশ্চার একটু রেজিগনেশন চলে আসে, আবার হয়তো একটু কাইন্ড অফ ব্ল্যাঙ্ক লুক চলে আসে। So these are signs from the audience that yes, something is going wrong. So তখন সে ওইটাকে আবার পার্টিকুলারলি সে তখন আবার এটাকে রিফাইন বা ফাইন টিউন করার চেষ্টা করে যে ওয়েল আমার এই কথাটা ওইভাবে যায়নি, কাজে আর একটু সোজা করে দিই। ঠিক আছে, আর যখন মনে করো অডিয়েন্স তোমার সাথে ডিসঅ্যাগ্রি করছে সেটাও ভিজিবল, সেটা হচ্ছে মানে একটু সেদিন আমাদের এই গ্রুপের ক্লাস নিচ্ছিলাম, কি ব্যাপারে যেন একটা কথা হচ্ছিল, তো একজন বোঝাই গেল যে সে ব্যাপারটা এগ্রি করছে, তার কাইন্ড অফ দেয়ার ওয়াজ এ ফ্রাউন, একটু ভ্রু কুঁচকে গেল, একটু ই হয়ে গেল। হ্যাঁ, তো তার মানে কি যে এই পুরো একজন কনসিয়াস প্রেজেন্টারের জন্য এই সিগন্যালগুলো খুব জরুরি যে somehow your audience is going the other way, so you are supposed to bring him or her back. যে কিভাবে সেটা আরো ব্যাপার আছে, সেটা আমরা পরে দেখব যখন আমরা adapting to the audience, অডিয়েন্সের সাথে 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 যাওয়া, অডিয়েন্সকে তোমার সাথে নিয়ে আসা, প্রেজেন্টের সাথে নিয়ে আসা, সেটা টেকনিক আছে, সেটা আমরা পরে আলাপ করব। আপাতত এই যে বোঝার ব্যাপারটা এটাকে আমরা বলছি ফিডব্যাক। আচ্ছা, এই পরবর্তী রিঅ্যাকশনটা না, হ্যাঁ সরি, মানে আমি বুঝতে পারার পরবর্তী যে রিঅ্যাকশনটা এক্স্যাক্টলি না, ইভেন তুমি যদি বুঝতে নাও পারো, হ্যাঁ বুঝতে পারার পরে যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, বা তুমি যদি বুঝতে না পারো সেটাও একটা ফিডব্যাক আমার জন্য যে ও আচ্ছা বুঝতে পারছে। সো আমি একটু আমার কথাটাকে রিফ্রেশ করে আমি একটু অন্যভাবে বলবো, একটু সহজ করে বলার চেষ্টা করব। হ্যাঁ, সো দ্যাট ইজ অলসো ফিডব্যাক, মানে এনি কাইন্ড অফ রেসপন্স ফ্রম দি অডিয়েন্স ক্যান বি কল্ড ফিডব্যাক। এখন আমরা এই যে আমাদের যে ইটা ছিল, পার্টিকুলার ডায়াগ্রামটা ছিল কয়েকটা আগে,
this is your sender and this is the receiver. তাহলে এইখানে এই যে ফ্লোটা, মেসেজের যে ফ্লোটা, এই ফ্লোটা যখন অবস্ট্রাক্ট হয়, যখন এখানে কোনো একটা ঝামেলা তৈরি হয়, that can be called a noise. Noise বলতে আমরা নরমালি বুঝি হচ্ছে কি যে শব্দ, কিন্তু somehow একটা নেগেটিভ কনোটেশন আছে না, যে মানে যেটা তুমি আশা করছো না এরকম একটা কিছু বাধা, এটাকে আমরা বলছি নয়েজ। তার মানে কি যে কোনো স্মুথ কমিউনিকেশনের ক্ষেত্রে ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, আমরা সেগুলোতে যাব পরে। ক্যান এক্সপ্লেইন মোর মানে নয়েজের বিষয়টা? হ্যাঁ, নয়েজটা হচ্ছে মূলত তোমার যে কোনো ধরনের ইফেক্টিভ কমিউনিকেশনকে যখন বাধা দেয় এই জিনিসগুলো, সেগুলো অনেক কিছুই হতে পারে, ওটা আমরা ডিফাইন করব একটু পরে। আপাতত এইভাবে চিন্তা করতে হবে যে আমার যে কোনো ধরনের হ্যাপেনিং, সেটা আমার এনভায়রনমেন্টের ভিতরে হতে পারে, আমার স্পিকারের ভিতরে হতে পারে, বা ইভেন অডিয়েন্সের ভিতরে হতে পারে, ফিজিক্যাল স্টেজ হতে পারে, এই সমস্ত কিছুকেই আমরা বলতে পারি নয়েজ। এবং এগুলো কিন্তু টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। মানে পার্মানেন্ট কোন সেন্সে, যে মনে করো আমি এমন একজন প্রেজেন্টারের প্রেজেন্টেশনে বসে আছো যে প্রেজেন্টারকে তুমি পছন্দ করো না, বা প্রেজেন্টারের ভিউটাকে তুমি পছন্দ করছো না, তখন কি হবে যে তুমি নো ম্যাটার হাউ লজিক্যাল দ্য প্রেজেন্টার ইজ, ইউ নট গোনা বিলিভ হিম অর হার। এইটাও একটা কিন্তু পার্মানেন্ট নয়েজ। এমন হতে পারে লাইক যে আপনি মানে প্রেজেন্ট করতেছেন খুব সুন্দরভাবে একটা কথা বলছেন, বাট আমি আপনার সাথে এগ্রি করি না কিছু বিষয়, তাও আপনি যেটা বলছেন সেটা ঠিক, তো এটাও কি নয়েজ হতে পারে? মানে তুমি যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে ওটা নয়েজ। এটা নয়েজ, এটাকে আমরা বলবো অনেক সময় সোশ্যাল নয়েজ বলি, সাইকোলজিক্যাল নয়েজ। আমি আসছি। তাহলে কি হচ্ছে যে বেসিক্যালি নয়েজটা নিয়ে আমাদের চিন্তা করা কেন দরকার, কারণ এটা একটা কমিউনিকেশন প্রসেসকে ডিসরাপ্ট করতে পারে, এটাকে অল্টার করে ফেলতে পারে, মানে পরিবর্তন করে ফেলতে পারে। একটা হচ্ছে বাধা দিতে পারে, পরিবর্তন করতে পারে, ডিস্টর্ট মানে হচ্ছে বিকৃত করে ফেলতে পারে, আবার স্লো ডাউন করে ফেলতে পারে। মানে মেসেজ পৌঁছাচ্ছে কিন্তু একটু আস্তে পৌঁছাচ্ছে বা একটু ধীরে পৌঁছাচ্ছে। যেমন মনে করো ওই রুমে কথা হচ্ছে, তাই না? যেহেতু আমরা খুব বেশি সাউন্ড প্রুফ না, তো ওই রুমের টিচার যদি একটু জোরে কথা বলে, আর আমি ফর দ্যাট ম্যাটার আমি যদি একটু জোরে কথা বলি, তাহলে দেখা যাবে যে ওই তোমাদের লিসেনার্স বা যারা অডিয়েন্সে বসে আছে সেটা তাই ডিসরাপ্ট হয়। যেমন আরো মজার ব্যাপার, এই যে ওরার ভিতরে এটা মনে হয় any kind of distraction or disruption in your communication can be a noise. ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারছি যে আমি আমার মেইন কাজই হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছানো। সেটা যদি এমন কোনো জিনিস তৈরি হয়, এক্সটার্নাল বা ইন্টারনাল, সেটা আমার এই পৌঁছানোটাকে বাধাগ্রস্ত করছে, তাহলে এটাকে আমরা নয়েজ বলি। তাহলে এই নয়েজটাকে আমাদের ঠেকানো দরকার আমার প্রেজেন্টেশন বাঁচানোর জন্য, তাই না? আমি আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেই কারণে আমি কি করতে পারি, যারা লেট করে আসছে তাদের জন্য দরজা বন্ধ করে দিতে পারি, বা আমার কিগুলোকে সাউন্ড প্রুফ করতে পারি। মানে we can take various measures, অনেক কাজই করা যায়, কিন্তু মূল লক্ষ্যটা হবে হচ্ছে যে নয়েজ না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে টাইপটা, প্রথমটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ। এটা হচ্ছে এক্সটার্নাল নয়েজ, যেটা হচ্ছে যে বেসিক্যালি বাইরে থেকে কোথাও থেকে আসছে। সেটা মনে করতে পারো যে এরকম হতে পারে কোনো একটা এয়ার কন্ডিশনের খুব আওয়াজ করছে, পেছনে দেখো একটা হিস হিস একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, বাতাস বের হচ্ছে যে এয়ার কন্ডিশন থেকে, ওইটা হতে পারে। যারা পিছনে হয়তো ওইটার কাছাকাছি যারা করবে তাদের জন্য এটা নয়েজ হয়ে যাবে। বা ওই রুমে কেউ জোরে কথা বলছে, সেটা বাসার কনটেক্সট যদি চিন্তা করো, তুমি ফোনে কথা বলার চেষ্টা করছো, হয়তো পাশের রুমে কেউ টিভি দেখছে, অথবা এরকম চিন্তা করতে পারো তুমি কোনো ক্রিকেট খেলা দেখছো স্টেডিয়ামে
জ্যামে বসে, এখন তোমার ফ্রেন্ড ফোন দিয়েছে, ইউ ক্যানট হিয়ার হিম অর হার, সেটা একটা এক্সটার্নাল নয়েজ। এই এক্সটার্নাল নয়েজগুলোকে বলছি এনভায়রনমেন্টাল নয়েজ, যেগুলো এনভায়রনমেন্টে তৈরি হয় এবং এটাকে বিকৃত করে ফেলতে পারে। কারণ হয় কি যে সাউন্ডগুলো সুপার ইম্পোজ হয়ে যায়। সুপার ইম্পোজ মানে হচ্ছে একটা আরেকটার উপর বসে যাওয়া, মানে আমি যে কথা বলছি সেই কথার সাউন্ডটা দেখা হলো যে রিসিভার তার কাছে এটা অন্য সাউন্ড হিসেবে চলে গেল, তাই না? তো এইরকম হয়। তো এই জিনিসগুলো একটা মেজর প্রবলেম। সেই কারণে আমাদেরকে সবসময় এটা একটু সচেতন থাকতে হবে এই নয়েজটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, এবং সেটার জন্য আছে কিছু, সেই কিছু টেকনিক আছে, সেগুলো আমরা এই নয়েজগুলোকে করে তারপরে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, পরেরটা যেটা ফিজিওলজিক্যাল নয়েজ। ফিজিওলজি বলতে বোঝা যাচ্ছে দৈহিক যে কোনো ধরনের প্রবলেম, সেটা কি হতে পারে, মনে করো কেউ ঠান্ডা, জ্বর, এবং ওই মুহূর্তে মাথা ব্যথা আছে, অথবা খুব নরমাল জিনিস, মনে করো লাঞ্চ টাইম কিছুক্ষণ পরে তুমি হয়তো সকালবেলা ব্রেকফাস্ট করে আসবে, তুমি এখন খিদায় কাতর, আমি যতই মিষ্টি করে কথা বলি না কেন, ইটস নট রিচিং ইউ অর রিচিং ইউ বাট ইন এ ডিস্টর্টেড ফর্ম। সো এটাকে আমরা বলবো ফিজিওলজিক্যাল কোন সেন্সে। এটা কিন্তু দুইভাবে হতে পারে, একটা হতে পারে যে প্রেজেন্টারের ফিজিওলজির উপরে, আমি জ্বরে কাঁপছি, আমি কথা বলতে পারবো না, আবার তোমারও হতে পারে, ঠিক আছে? তার মানে রিসিভারের কাছে হতে পারে। এই এই ব্যাপারটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল নয়েজ, এবং এটা সবাইকে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল হচ্ছে বেসিক্যালি রেফারস টু কি মাইন্ড, হ্যাঁ? সো এই পার্টিকুলার নয়েজ যেটা তোমার একজন normally you would not really expect that একজন পাগল তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাই না? তো এটা তার মানে কি যে বেসিক্যালি হতে পারে অনেক সময় যে অনেক বেশি মানে একটু প্রচুর জানে। আমি জানি না তোমরা স্লাভoj জিজেকের নাম শুনছো? একজন খুব নাম করা ফিলোসফার এই সময়কার, উনি বেসিক্যালি সার্বিয়ান লোক, বেশ ভালো রকম, মানে 90s এর প্রথম থেকে বেশ ভালো নাম করেছেন, যে ওয়ার্ল্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে কথা বলা। ওনার একটা খুব মানে আমাদের কম্পিউটার সায়েন্সের কনটেক্সটে একটা আছে যে আমরা তো আসলে টেকনিক্যাল সাইডগুলো নিয়ে কথা বলি, কিন্তু মনে করো এটার ইম্প্যাক্টটা কি সোসাইটির উপরে। উনি প্রথম বললেন যে রিয়ালিটি অফ দ্য ভার্চুয়াল, মানে ফিলোসফিক্যাল কনটেক্সট, যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা যাচ্ছি এইটাকে আমরা অস্বীকার করতে পারি না, এবং এটার ইম্প্যাক্ট সেই 90s এর প্রথম দিকে 93 94 এ 93 ওনার প্রথম বই বের হয়, ওটার নাম ভুলে গেছেন। তো ওই তখনই উনি বলেছেন, এবং তখন মাত্র ইন্টারনেট এসেছে, মানে কাইন্ড অফ প্রিমিটিভ একটা জায়গা আছে তখন, ওয়েব 1.0, মানে 1.0 বুঝতে পারছো, স্ট্যাটিক, মানে দেখাচ্ছে তুমি যা দেখছো তুমি ওর সাথে যোগাযোগ করতে পারছো না, এরকম। তো ওই সময়ে তিনি বলছেন যে রিয়ালিটি অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, বাট এই ভার্চুয়াল ওয়ার্ল্ডটা আমাদের রিয়ালিটিকে এফেক্ট করছে, ঠিক আছে? তো কিন্তু উনি যখন কথা বলবেন বা কথা বলেন নরমালি, তখন তুমি ওনার বডি ল্যাঙ্গুয়েজ খুব ডিস্ট্রাক্টিং, একটু পরপর নাকে হাত দিচ্ছেন, এরকম করে কথা বলছেন, তারপরে আবার এই তাকাচ্ছেন, এরকম। তো এটাকে তুমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলবো না আমরা, কিন্তু সামহাউ মানে হি ইজ এক্সাইটেড, যখন উনি কথা বলছেন হি ক্যানট রিয়েলি টক কামলি, কোয়াইটলি কথা বলতে পারবে না, মানে তাকে একটা এক্সাইটেড স্টেটে গিয়ে কথা বলতে হবে। সেটাও একটা মাইল্ড সাইকোলজিক্যাল নয়েজ, হ্যাঁ? কারণ ওইটার কারণে আমি মানে তার আরেকটা প্রবলেম আছে, সেটা প্রবলেম ঠিক না, কিন্তু আসলে সার্বিয়ান লোক ভাষাগত মানে ইংরেজি যখন বলেন, ইংরেজিতে অ্যাকসেন্ট চলে আসে, সার্বিয়ার অ্যাকসেন্ট, আচ্ছা, ঠিক আছে? ওই সার্বিয়া হচ্ছে কি তোমার ইস্টার্ন ইউরোপিয়ান, কাইন্ড অফ মিড ইস্টার্ন ইউরোপিয়ান দেশ, যেটা আগে ইউগোস্লাভিয়া ছিল, তো ওই যে বসনিয়ার পাশে এরকম ওই এরিয়াটা, সেখানে
হেভি টোন আছে, স্লাভিক ল্যাঙ্গুয়েজ একটা হেভি টোন আছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে যে মিল আছে। তো ফলে তার ইংরেজিটা দেখা যাচ্ছে যে মানে বোঝার জন্য একটু বেশি কনসেন্ট্রেট করতে হয়। সো দ্যাট ইজ অলসো এ নয়েজ। কিন্তু ওইটাকে তুমি অবশ্যই বলবা হচ্ছে এক্সট্রা কিন্তু তার যে ডিস্ট্রাক্টিংটা হচ্ছে অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারো যে কাইন্ড অফ এক্সটার্নাল, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে সে খুব এক্সাইটেড। তোমার ফলো করতে কষ্ট হচ্ছে সাইকোলজিক্যাল বলতে পারি, মৃদু খুব বেশি না। কিন্তু আমরা এখানে আরো ডিপ কি নিয়ে কথা বলবো। মনে করো তুমি কোন একটা প্রবলেম নিয়ে প্রি অকুপাইড কথাটা বুঝি আমরা আগে থেকেই অকুপাইড, আগে থেকেই তোমার দখল করে রেখেছে। অকুপেশন মানে কি? দখল করা। আমরা বলি না যে ইসরায়েল অকুপেশন আর্মি, বলি না আগে থেকেই দখল করে রেখেছে। প্রি অকুপেশন মানে হচ্ছে আগে থেকে দখল করা। তোমাকে একটা ভাবনা, তোমার হয়তো আজকে মনে করো সামহাও এই ক্লাসের পর খুব জরুরি একটা কিছু তোমার, তুমি জানো না এটার আউটকাম কি হবে, মনে করো একটা জব ইন্টারভিউ আছে এই ক্লাসের পর। সো ইউ ক্যানট রিয়েলি কনসেন্ট্রেট ইন দিস ক্লাস, কনসেন্ট্রেট অন দ্য টপিক আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ, যে তখন মানে তোমার বারবারই মাথায় হয়তো এই সিনারিটা আসছে আমি কি বলবো, আগে কি প্রশ্ন জিজ্ঞেস করবো, ইউ ক্যানট রিয়েলি কনসেন্ট্রেট। সেটা এটা কিন্তু একটা টেম্পোরারি সাইকোলজিক্যাল স্টেট, বাট দিস ইজ আ নয়েজ। ওইটা আমরা বুঝি। তারপর মনে করো তুমি স্ট্রেস আউট হয়ে আছো, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, এইসব জায়গাগুলোতে মানে স্ট্রেস মানে হচ্ছে ওই যে ওইটাও কিন্তু এক ধরনের মাইল্ড স্ট্রেস, যে তুমি টেন্স হয়ে আছো, তুমি টেনশনে আছো, এই টেনশনের কারণে তুমি মনোযোগ দিতে পারছো না। আচ্ছা, আর মনে করো ফ্রাস্ট্রেশন হচ্ছে হলো মনে করো তুমি কোনোভাবেই পরীক্ষায় ভালো করতে পারছো না, প্রচন্ড এফোর্ট দিচ্ছ। তো তুমি ক্লাসে বসে আছো ঠিকই, কিন্তু তুমি বলছো এই পড়াশোনা করে ওদের লাভ হচ্ছে না। সো ডাজন্ট ম্যাটার আমি কত এনথুসিয়াস্টিকলি, আমি কত তোমাকে আগ্রহ মানে খুব একেবারে ওয়েল আর্টিকুলেটেড ওয়েতে তোমাকে বলার চেষ্টা করছি, কিন্তু ইট ওয়ন্ট রিয়েলি রিচ। ইরিটেটেড হচ্ছে বিরক্ত হওয়া। এরকম হতে পারে যে মনে করো তুমি কি করছো, তুমি আমার কথা শোনার চেষ্টা করছো, কিন্তু সামওয়ান বিসাইড ইউ ইজ তার বডি লিঙ্ক খুব অনাবশ্যক নাড়াচ্ছে। সো ইউ গেট ইরিটেটেড, তোমাকে এটা মানে ডিস্ট্রাকশন, দ্যাট ইজ অলসো এ নয়েজ। ওকে, আচ্ছা, আরেকটা যেটা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাকে রিকগনাইজ করতে পারো? জোকার, ব্যাটম্যান মুভির খুব আলোচিত ক্যারেক্টার। তার যে নকটা, তার যে মেন্টাল স্টেট, এটা হচ্ছে পার্মানেন্ট মেন্টাল স্টেট, যেটার কারণে সে একটা ডিস্টর্টেড ভিউ অফ দ্য রিয়ালিটি, এবং সেটার ওয়েতে সেও অন্যদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে। এবং মজার ব্যাপার হলো, আমি জানি তোমার এই জিনিসটা খেয়াল করছি কিনা, ব্যাটম্যান মুভির প্রত্যেকটা ক্যারেক্টার, আমি জানি ব্যাটম্যানের এটা যে কমিকটা, এইটা যদি খেয়াল করো, মানে একেবারে সেই পেঙ্গুইন, রিডলার, আমি জানি কতখানি তোমরা ফলো করো, এই প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু সামওয়াট সাইকোলজিক্যালি ডিস্টার্বড, প্রত্যেকটা ক্যারেক্টার। এবং নায়কও কিন্তু ডিস্টার্বড। ব্যাটম্যান তার চাইল্ডহুড ট্রমা, তার বাবা মাকে সে তার চোখের সামনে খুলতে দেখেছে। সো তার কথা বলার ভঙ্গি, মানে সে একটা আর্টিফিশিয়াল ওয়েতে কথা বলে যখন সে ব্যাটম্যান, যখন সে ব্রুস ওয়েইন, তখন সে স্বাভাবিক মানুষ, কিন্তু ওইখানে যে একটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার আছে, যেটার কারণে দেখা যাচ্ছে যে হয়তো এগুলো ডিস্টার্ব হচ্ছে। এবং জোকারের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তার এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, এটার কারণে মানে পরের দিনের ছবিটা তাকে নিয়ে দেখেছে, এটা অনেকটা এরকম যে মেঘনাদ বধ কাব্য পড়েছে তোমরা কেউ? ওখানে রাবণকে নায়ক হিসেবে দেখানো হয়েছে, হ্যাঁ, রামকে না। মানে নর্মাল তো মহাভারতে রাম হচ্ছে নায়ক বা হিরো বা অনুকরণীয় ক্যারেক্টার, কিন্তু
মাইকেল মধুসূদন যেটা করেছেন, উনি ওই রাবণকে মেইন ক্যারেক্টার করে দিলেন। জোকারেও কিন্তু তাই। জোকার তুমি যদি ব্যাটম্যানের আগের মুভিগুলো দেখো, সেখানে কিন্তু যে ব্যাটম্যান ইজ দ্য হিরো, জোকার হচ্ছে ভিলেন বা দ্য নেগেটিভ ক্যারেক্টার। এখানে সে তার যে ভিতরে ইন্টারনাল যে টার্ময়েল, যে ভিতরে যে তার যাতনা, বিভিন্ন তার প্রবলেম, সেগুলোকে ফোকাস করে দেখানো হচ্ছে যে না, he is not the villain but he is a like a victim of certain situations, এরকম একটা ই করে দেখানো হচ্ছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো তার মানে কি, তুমি যদি মনে করো এরকম একটা মুভি দেখতে যাও, মুভি দেখতে গিয়ে তার এই জিনিসগুলো তোমার অ্যাব্রাপ্ট এরকম বা ম্যানিয়াকাল বিহেভিয়ার, এগুলো যদি তোমার কাইন্ড অফ পাজল করে দেয়, তার মানে কি এখানে তুমি তাকে বুঝতে পারছো না ওই জিনিসটা, তাহলে কি হচ্ছে এক ধরনের কমিউনিকেশন মিসকমিউনিকেশন বা কমিউনিকেশন ডিসরাপশন এইসব হচ্ছে। আচ্ছা, এবার আসো মেন্টাল পেশেন্টের কনটেক্সটে, যারা মেন্টাল হেলথ নিয়ে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে কাজ করে, যারা তাদেরকে এই নয়েজটা শুনতে প্রচন্ড রকম কনসিয়াস থাকে। কারণ কি, তারা মনে করো তুমি সেদের যদি বলো বাচ্চাদের যে ডিসঅর্ডারটা হয়, অটিজম, ঠিক আছে, যদিও এটা খুবই সিভিয়ার টাইপের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে তার ওয়ার্ল্ডে রিয়ালিটি ডাজ নট এক্সিস্ট, সে তার ওয়ার্ল্ড নিয়ে আছে, তুমি তার সামনে দাঁড়িয়ে থাকো, he or she cannot see you, কিন্তু তার চেয়ে একটু যদি লেসার ডিগ্রি হয়, ওই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে প্রবাবলি যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, ওয়ার্কার বা যারা ডাক্তার, তারা সাইকোলজিস্ট, তারা যখন কথা বলছে, তার সাথে যখন কমিউনিকেট করছে, then they need to be aware of this psychological noise, যে হ্যাঁ, আমি যে কথা একটা নর্মাল মানুষ অল্প কথা বললেই বুঝে ফেলবে, সে হয়তো বুঝবে না, তাকে ওইরকম আলাদাভাবে তাকে ট্রিট করতে হবে। তার মানে কি, এই প্রেজেন্টেশনের কনটেক্সটটা এখন তুমি হয়তো ইউ উইল প্রবাবলি নেভার ফেস দিস সিচুয়েশন, যে এরকম ডিসঅর্ডার বলার লোকজনের সামনে তোমাকে কথা বলতে হচ্ছে, এটা খুব কম ঘটবে, একবারে হয়তো খুব স্লিম চান্স, বাট এগুলো আমাদের মানে মনে রাখা। আরেকটা যেটা ভয়ঙ্কর ব্যাপার আছে, সেটা কি, যে আমেরিকাতে দেখো যে বিভিন্ন কিছু বিভিন্ন সময় দেখা যায় সাদা সিধা চুপচাপ ঠান্ডা লোক হঠাৎ করে হোটেলে ঢুকে গুলি করা শুরু করবে, ব্রাশ ফায়ার করে, বা সুপারমার্কেটে ঢুকে ব্রাশ ফায়ার করা শুরু করবে। সো এই যে এই জিনিসগুলো, মানে তার মানে কি, সোসাইটি তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করেছে, সেই ফ্রাস্ট্রেশনটাকে সে বের করতে চাচ্ছে বাই ডিস্ট্রয়িং এভরিথিং, যে তার লাইফ ইজ নট নর্মাল, এই নর্মালের জন্য যাদের লাইফ নর্মাল আছে তাদেরকে আমি শেষ করে দিই, ঠিক আছে। সো এই যে এই জিনিসগুলো কমিউনিকেশনের ক্ষেত্রে এবং সোসাইটির ক্ষেত্রে, বিশেষ করে ওই ধরনের হাইপার ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, হাইপার ইন্ডিভিজুয়াল যদি তুমি কথাটা বুঝি, আমরা হাইপার তো বুঝি না, মানে অতি রকম চরম মাত্রায় ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, যে শুধুই আমি, আর কেউ নেই, আমার লাইফ আমার, এবং কেউ আমাকে হেল্প করতে পারবে না, আমারও দরকার নেই কাউকে হেল্প করার, আমি আমার মধ্যে থাকি, এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন যেই সোসাইটিতে লোকজন বড় হয়, সেই জায়গায় এই ধরনের নয়েজগুলো বেশি তৈরি হয়। মানে সে দেখছে যে সে কারোর কাছে কখনো সাহায্য চায়নি বা সাহায্য করার মতো ইনস্টিটিউশন নাই। এই যে ট্রাম্প যে কাজটা করছে এবার, এখন এই জিনিসগুলো কিন্তু আমেরিকান সোসাইটি কিন্তু অলরেডি ভয়ানক রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ভর্তি। মানে আমি জানি না তুমি এটা কতখানি রিয়ালাইজ করো, অলরেডি ভীষণ রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কারণ দেখা যাচ্ছে যে একটা গ্রুপ উপরে সব বিভিন্ন ধরনের, ইলন মাস্ক, জেফ বেজোস, এরা এম্পায়ারের মালিক, প্রচুর টাকার মালিক, প্রচুর ওখানে বিলিনিয়ার ক্লাস, যেটা ওদের বিশাল রকম, তাদের কাছে তুমি পৌঁছাতেই পারবে না, সাধারণ মানুষ পৌঁছাতেই পারবে না। মানে তার নিজস্ব রেঞ্জ আছে, ওখান থেকে সে হেলিকপ্টারে করে উঠে যায়, হয়তো গাড়িও নেয় না, এরকম তাকে তুমি মানে ধরা ছোঁয়ার বাইরে সাধারণ মানুষের। আর তুমি
পাচ্ছ না, এই করে তোমার হয়তো বিশেষ করে ওখানে যদি দেখো যে গরিব মানুষ যা এদের মানে সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে কিছু পাওয়ার কথা ছিল, এই ইলন মাস্ক এসে ওইগুলোর 12টা বাজিয়ে দিচ্ছে। প্রচুর জায়গায় ক্লিনিক, হসপিটাল এসব বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে আমেরিকার, এটা আমরা খুব কমই রিয়েলাইজ করি, সেটা হচ্ছে কি আমেরিকা বিভিন্ন দেশে প্রচুর কি বলে তাদের যে খনিজ সম্পদ এগুলো করে তেল এগুলো দখল করার জন্য কি করে আর্মি পাঠায়। ঠিক আছে, এই আর্মিতে যারা তাদের ভিতরে কিন্তু প্রচুর মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়। ভিয়েতনাম যুদ্ধ ছিল সবচেয়ে বড়, গতকাল না তার আগের দিন ভিয়েতনাম যুদ্ধের 50 বছর হলো, মানে আত্মসমর্পণ করলো। ওখানে আমেরিকা বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে, কারণ নর্থ ভিয়েতনামিজ আর্মি জনগণের মুক্তি সংগ্রাম 5 বছর ধরে চলেছে। আমাদের মুক্তি সংগ্রামের পরেও 1975 পর্যন্ত চলেছে, এবং আমেরিকা যেটা করছে বোমা ফেলে ওদের শেষ করে দিয়েছে। একটা খুব নামকরা ছবি আছে, মানে তুমি দেখলে খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। নাপাম বোমায় একটা মেয়ে, একদম ছোট একটা বাচ্চা মেয়ে, পুরো কাপড় নেই গায়ে, তার নাপাম বোমা লেগেছে, সে দৌড়ে পালাচ্ছে এরকম। এটা খুব মানে এই ছবি তোমরা যদি ইন্টারনেটে কখনো দেখবা এরকম। তো ওই যে একটা পপুলেশনকে এইরকম ভাবে ট্রিমেন্ডাসলি তাদের লাইফ শেষ করে দেওয়া, এবং ওইটার পার্ট হয়ে তুমি কাজ করছো, কারণ সব সোলজাররাই তার মেন্টালি ডিভেঞ্জড বা ওইরকম না যে মানুষ মাত্র খুব খুশি হয়। এই যে ইসরায়েলও হচ্ছে এই জিনিসগুলো, লোকজন মানে ওইটা ইসরায়েল চাপা দিয়ে রাখার চেষ্টা করছে, যে প্রচুর ওখানে মেন্টাল হেলথ মানে আপনারা যখন আপনি যখন আরেকটা মানে দিলে আপনার সাথে মানানোর মজা আছে, বাট কিন্তু আপনার মাল না আপনি মাই খাই যেতে তার মজা নাই। ওদের ক্ষেত্রে এরকম ওইটা না লাইক খুন করে ফেলেছে তো এইটা হচ্ছে ওইটাই একটা গিল্ড বিরক্ত মানুষের একদম না, সেটা তুমি বলতেছো প্রিডেটর ছবিটা কেউ দেখেছো? ইয়েস প্রিডেটরের মেন্টালিটি ওটা ওইরকম, যে ও আমার সাথে ফাইট ও হার্ট করতে করতে আসবে, কিন্তু ফাইট করলে ওটা সমান না। এটা ব্যাপারটা কি ছিল না, যে তোমার কাছে একটা সাধারণ একটা ন্যায় অন্যায় বোধ আছে, যে একটা পপুলেশন ওদের কোনো অস্ত্র শস্ত্র নাই, ও শুধু তোমাকে ইট মারে বা পাথর মারে, আর তুমি তাকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে গুলি করে শেষ করে দিচ্ছ, বা মানে কোনো কারণ ছাড়াই বাচ্চা, দুধের বাচ্চা মাত্র জন্ম হয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, সেখানে তুমি মানে পুরোই এটা তোমার ভিতরে একটা ইফেক্ট ফেলবে না? তুমি যতই বলো যে ও এরা আমাদের শত্রু বা যত কিছুই বলো, তো ওইটার ফলে একটা যে একটা নেগেটিভ একটা তৈরি হয় তোমার ভিতরে, ওই জিনিসটাই। এবং আমেরিকাতে এই যে ভেটারান্স বলে, ওরা ভেটারান্স বলে হচ্ছে প্রবীণ যারা বিভিন্ন যুদ্ধ থেকে ফেরত এসেছে আমেরিকাতে, বেঁচে ফেরত এসেছে, কিন্তু এদের প্রত্যেকেরই সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে সবে। মানে এদের জন্য তাদের ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা মন্ত্রণালয় টাইপের আছে আমেরিকাতে, যেন এটা জানতে গেলে তোমরা ওই ওখানে ওদের আন্ডারে হসপিটাল আছে, ওদের জবের জন্য, ওদের মানে যুদ্ধ পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জব দেওয়ার জন্য, তাদেরকে এডুকেশন দেওয়ার জন্য এইসব ব্যবস্থা আছে। ওই ফান্ডিং ট্রাম্প কেটে দিচ্ছে। তার মানে কি হবে, যে এই লোকগুলো অলরেডি মেন্টালি স্ট্রেসড এবং তাদের সাহায্য দরকার, এই লোকগুলোর তুমি কেটে দিচ্ছ। এরা কি হবে, এরাও আবার সোসাইটির অন্যান্য আরো যত কি আছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এদের সাথে যোগ দিচ্ছে। তার মানে কি সোসাইটি আরো ভয়ঙ্কর একটা দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মানে সোশ্যাল রিয়ালিটির আমরা একটা দেখলাম, মানে এক ধরনের কিভাবে এই ব্যাপারগুলো তৈরি হয় একটা দেশের সামগ্রিক একটা পলিসির কারণে, তার সাধারণ মানুষ, এবং ওখানে কি কারা সোলজার হয়। বাংলাদেশেও তাই অনেকটা, যে বেশিরভাগ ক্ষেত্রে গরিব অথবা মধ্য লোয়ার মিডল ক্লাস এরকম জায়গা থেকে লোকজন এইসব বাহিনীতে জয়েন করে, তাই না? তাদের মানে মেজরিটি তাদের যে তাদেরকে যে তুমি একটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছ দেশপ্রেমের নাম করে, বা আমরা যেটা ইসে দেখলাম সেদিন ওবামার স্পিচে দেখলাম, যে মেকং ডেল্টা
মেকং হচ্ছে হলো একটা নদী ভিয়েতনামের, সেইখানে পাহারা দিচ্ছে একজনই, সে বিদেশ বিভুঁইয়ে, সে কোথায় হাজার হাজার মাইল দূরে বাবা মা ছেড়ে পরিবার ছেড়ে দিয়ে ওখানে ই করছে, যে কোনো সময় সে জানে সে মারা যেতে পারে, তাহলে কি তার ভিতরে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, ওই স্ট্রেসের কারণে সে আরো অল্প সে একজনকে গুলি করে মেরে ফেলে, যেখানে নর্মাল পরিস্থিতিতে হয়তো সে এটা করতো না। তো তার মানে কি এই যে স্ট্রেস গুলো তৈরি হচ্ছে, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এই ব্যাপারটা, বা মনে করে যে যারা যুদ্ধ করে ফেরত এসছে তাদের সাথে তুমি কথা বলছো, তাদের কাছে একটা প্রেজেন্টেশন দিচ্ছ, তখন তুমি নর্মাল লোকজনের সাথে যেভাবে কথা বলতে সেভাবে কথা বলতে পারবে না। তার মানে কি ওইখানে ওই যে তোমার নয়েজটা, ওই তোমার সাইকোলজিক্যাল নয়েজটা সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে যে আসলেই এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে? তো এই কারণে এটা একটা বিশাল ব্যাপার, ফ্যাক্টর যেটা আমাদেরকে খেয়াল রাখা উচিত। আচ্ছা, এরপরে যে নয়েজটা, এটাকে আমরা বলি হচ্ছে সিম্যান্টিক। সিম্যান্টিক সম্বন্ধে আইডিয়া আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবহার করি যে যে কোনো কিছুর অর্থবোধকতা বা একটা প্রবলেম তুমি সলভ করতে যাচ্ছ লজিক্যালি, এটাকে আমরা সিম্যান্টিক্স বলি। হ্যাঁ, এইখানে সিম্যান্টিক্স বলতে ওই অর্থবোধক জিনিসটা, যে কোনো একটা পার্টিকুলার জিনিসের অর্থ বের করে, মানে যেই অর্থ the presenter wants to convey, presenter বোঝাতে চাচ্ছে, সেই অর্থের বিপরীত কোনো অর্থ চলে যেতে পারে, ওইটাকে আমরা তখন বলবো হচ্ছে নয়েজ। এখানে খেয়াল করো, আচ্ছা এখানে আর এটা কিভাবে আসে সেটা আমরা একটু পরে বলছি। এইটা জাস্ট এই কার্টুনটা বলি আর কি এখানে। আচ্ছা যাই হোক, এখানে মনে করো সামনে একটা এরকম কার্ভ একটা স্ট্রাকচার রাখা আছে, আমরা ওইটাকে কে কিভাবে দেখছে, একদম প্রথমটা এটা বোঝা যাচ্ছে কি 8, সেটাকে নাম্বার 8 হিসেবে ধরছে, আরেকজন বলছে যে ওকে 8, আরেকজন বলছে এটা কি হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির মতো। আচ্ছা, আরেকজন বলছে ওয়েভ, যে কোনো ঢেউয়ের মতো লাগছে তার কাছে, আরেকজন বলছে প্রেটসেল। প্রেটসেল তোমরা এটা আমাদের কালচারের খাবার না, জুইশ খাবার, এটা তোমার ইস্টার্ন ইউরোপ থেকে এসেছে, আমেরিকাতে খুব চলে। সেটা হচ্ছে এরকম আমাদের কি বলবো অনেকটা জিলেবির মতো, কিন্তু মিষ্টি না, ওইটা ময়দা দিয়ে তৈরি, একটু লবণ দেওয়া থাকে, হ্যাঁ শক্ত, মানে অনেকটা কি বলবো এটাকে, যে কোনো ময়দা তৈরি এরকম ডালপালার মতো করা খাবার, কিন্তু একটু লবণাক্ত, ওইটার চেহারা কিন্তু ওইটাকে আমেরিকান কালচারে যে কেউ বলবে প্রেটসেল। হ্যাঁ, আচ্ছা, আরেকজন বলছে এটাকে ডিএনএ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার স্ট্রাকচারের কনটেক্সটে কতগুলো অর্থ বের হয়ে আসছে। তার মানে কি, যখনই তুমি এরকম একটা স্ট্রাকচার তোমার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবা, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে এটা যাতে মাল্টিপল মিনিং না বের হয়ে আসে। বা এখানে আমি একটা শব্দ ব্যবহার করছি, সেই শব্দটা যাতে এক একজনের কাছে এক এক মিনিং না হয়। ঠিক আছে? এই যে নয়েজটা, এটাকে আমরা বলছি সিম্যান্টিক নয়েজ, যে অর্থের একের অধিক মিনিং বা রেফারেন্স আসার কারণে যেই বলে এটাকে, যেই সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, যে কনফিউশন তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলছি সিম্যান্টিক নয়েজ। ওইখানে আরেকটা দেখো, এইটার এই পাশে, এখানে এই যে ডান পাশে একটা অনেক সময় রাস্তাঘাট ঠিক করে তখন একটা নোটিশ লাগিয়ে দেয় না, ওইরকম একটা কিছু। সেখানে কি বলছে, we apologize for any temporary inconvenience caused by our permanent repair construction. Permanent repair construction বলছে, কিন্তু এটার জন্য টেম্পোরারি ইনকনভেনিয়েন্স হয়ে যেতে পারে। এখানে একটু পার্মানেন্ট মানে কি অনেকদিন চলবে তার মানে, কিন্তু আবার বলছে টেম্পোরারি, তখন তুমি একটু কনফিউজ হয়ে গেল। এইটা হচ্ছে তোমার সিম্যান্টিক। ঠিক আছে? তার মানে এমন কোনো কিছু পুট আপ করা যাবে না যেখানে দেখে মনে হতে পারে যে ও আচ্ছা এটা অবভিয়াস মিনিং, যা অবভিয়াস যে আমরা না একেবারে কোনো
কোনো সন্দেহ নাই, এরকম মিনিং এর জায়গায় একটা দেখা গেল যে একটু কোনো কিছু বোঝার অবকাশ তৈরি হলো, সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্যান্টিক নয়েজ। ঠিক আছে, পরেরটা হচ্ছে হলো এটাকে আমরা বলি সিনট্যাকটিক্যাল। আচ্ছা, এখানে একটু ছোট্ট একটা আছে সিনট্যাক্সের কথা। আচ্ছা, স্লাইড বোর্ড আলোচনা করি। এখানে আমরা অ্যালেক্সাকে তো চিনি, তাই না? অ্যালেক্সাকে চিনি, মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে অ্যামাজনের। হ্যাঁ, অ্যালেক্সাকে পেন্টাগনে এক জায়গায় তারা কাজ করছিল সমস্ত, এটা একটা কার্টুন, মানে মানে কাল্পনিক কিন্তু মজার। সেখানে কি বলছে যে অ্যালেক্সাকে লাঞ্চ অর্ডার করেছিল, অ্যালেক্সা লঞ্চ করতে মিসাইল লঞ্চ করে দিয়েছে। তো তখন সেই জেনারেল বলছে, নো অ্যালেক্সা, আই সেড অর্ডার লাঞ্চ নট লঞ্চ। ঠিক আছে, তার মানে কি এখানে ওই এখানেও তুমি এটাকে সিমেন্টিক নয়েজ বলতে পারো, কিন্তু ওইখানে যেহেতু শব্দের ডিফারেন্সটা, সেজন্য এটাকে আমরা বলছি সিনট্যাকটিক নয়েজ। বা এরকম আমরা মনে করো ভাষার ক্ষেত্রে হতে পারে, ভাষার ক্ষেত্রে তুমি যে জায়গায় কমা দেওয়ার কথা সেখানে তুমি মনে করো দাঁড়িয়ে দিয়ে দিলে। ঠিক আছে, সো তার মানে কি তোমার ওখানে অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ করেই তোমার ওই সেন্টেন্সটা শেষ হয়ে গেল। বা আমি একটা কথা বলছি, মনে করো এরকম, আমরা তোমাদের আজকে পড়াবো, শেষ, আমি আর কিছু বলছি না। সো তার মানে কি, মানে তোমাকে আমি একটা কনফিউজ স্টেটে আমি ছেড়ে দিলাম। সো এই জিনিসটাকে আমরা বলবো সিনট্যাক্স। আরো অনেক ব্যাপার সিনট্যাক্স, মোস্টলি এটা বোঝা হচ্ছে তোমার শব্দ চয়নের ক্ষেত্রে বা গ্রামারের ক্ষেত্রে। যেমন এখানে কিছু আছে যে তুমি টেন্সের ক্ষেত্রে, টেন্স তো বুঝি আমরা না, যে কাল, ওইটার ক্ষেত্রে যখন আমরা কোনো কথা ব্যবহার করছি তখন এমন কিছু বললাম, she went down to the street and says to him। তুমি বর্তমান এবং অতীত দুইটা একসাথে ব্যবহার করছো, তখন যে শুনছে সে তো কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, আবার অনেক জায়গায় সেরা কথা বলে তোমার, এখানে ওইটা নাই অবশ্য, যে মানে আচ্ছা এখানকার উদাহরণটা আগে বলি। যেমন ভাষা থেকে অন্য ভাষায় যখন ট্রান্সলেট হচ্ছে কোনো কিছু, তখন দেখবে যে এটা তোমরা এসেও দেখতে পারো, গুগল ট্রান্সলেট বা চ্যাট জিপিটিতে দেখতে পারো যে তুমি যেই ভাষা বোঝো যেভাবে, সে কিন্তু ইংরেজি থেকে ওইভাবে ট্রান্সলেট করে না, সে একটা মেকানিস্টিক ট্রান্সলেশন করে দিয়েছে। যেমন মনে করো আমি এআই কোর্সে এই জিনিসটা অনেক সময় এটা দেখায় যে এআই এর আগেকার অবস্থা বোঝানোর জন্য। যেমন মনে করো একটা রাশিয়ান কবিতা ট্রান্সলেট করতে দেওয়া হয়েছে এআই, তো সেখানে সে বলছে যে মনে করো কবিতার লাইনটা এরকম, আমার এক্সাক্ট লাইনটা মনে পড়ছে না, আমি প্যারাফ্রেজ করছি যে এক্সাক্ট লাইন মনে পড়ছে না। মনে করো তুমি বাংলা থেকে এই বলছো যে জীবনের সুরা, সুরা বলতে কি বোঝায়? পানীয় বা মদ। হ্যাঁ, হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তারপরে হয়তো কোনো কিছু পুরো হবে না, এরকম একটা কিছু। এআই এটাকে মনে করো ট্রান্সলেট করবে এরকম যে দ্য ভদকা উইল বি স্টেল, ভদকা রাশিয়ান মদ, এটা স্টেল। তার মানে কি এই যে একটা গ্রামার, মানে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের কনটেক্সট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ট্রান্সলেশনটা অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই জিনিসগুলোকে, বা এই আমরা এটা খুব সহজেই দেখতে পাই যে যখন আমি খুব যে কোনো একটা ইংরেজি কবিতা যখন বাংলায় ট্রান্সলেট করছি আমরা কিন্তু, বা ইভেন যে কোনো লেখায় যখন বাংলায় ট্রান্সলেট করছি, ওয়ার্ড টু ওয়ার্ড যখন তুমি ট্রান্সলেট করো, ইট বিকামস ভেরি কনফিউজিং। তখন তোমাকে কোথায় ভাষান্তর বলতে হয় অথবা বলতে হয় যে রূপান্তর, মানে ওইটারই সিমিলার কোন একটা শব্দ তুমি বাংলায় খুঁজে তারপর এটাকে তুমি করার চেষ্টা করো। ওই ব্যাপারগুলো হচ্ছে তোমার সিনট্যাকটিক্যাল নয়েজ। আর এখানে বলছে স্প্যানিশের কথা, যে বলছে একজন যে লে দোয়াই এল লিব্রো, মানে হচ্ছে টু হিম আই গিভ দ্য বুক, মানে ওরা করে কি, আমরা যেমন বলতাম যে আই গিভ
give him the book বা আমি তাকে বইটা দিচ্ছি ওরা করছে কি যে যে অবজেক্টটাকে সামনে নিয়ে আসছে le doy to him el libro মানে হচ্ছে বই আমি এই তাকে এই বইটা দিচ্ছি হ্যাঁ তো সে এই যে এই চেঞ্জ অফ ল্যাঙ্গুয়েজ কনটেক্সট অর গ্রামার এই যে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে that is also causing some kind of disruption in communication ওই জন্য এটাকে আমরা বলছি যে this is a noise আচ্ছা গেল আচ্ছা এরপরে এই জিনিসটা যেটা এটা একটু মজার এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে মজার ব্যাপারে এই কার্টুনটা হচ্ছে ট্রাম্পের প্রথম যখন প্রেসিডেন্ট হয় সে ওই সময়টা তো ওইটা তারপর আচ্ছা প্রথম থেকে আমরা পড়ি আই এম দ্য প্রেসিডেন্ট অফ অল দ্য পিপল ইফ ইউ ডোন্ট লাইক ইট ড্রপ ডেড মানে হচ্ছে I don't care. As not what I can do for you, I have a business to run. আমি তোমার জন্য কাজ করব না আমি ব্যবসা করতে আসছি এখানে This is a great country and I will make it great again. এটা তো তার একটা continuous thing, তাই না? We have nothing to fear but SNL. So unfunny and biased and sad. আচ্ছা এখানে একটা কনটেক্সটের ব্যাপার আছে যে এটা হচ্ছে তোমাদের নয়েজ তৈরি করছে SNL বলতে Saturday Night Live কেউ দেখেছে কথা এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে একটা টিভি স্টেশন আছে ওরা প্রত্যেক স্যাটারডে রাতে একটা কমেডি শো করে ওইটার নাম ছিল স্যাটারডে নাইট লাইভ আর ওইটাতে ট্রাম্পকে প্রচন্ডভাবে পচানো হয়েছে তো সেই কারণে সে বলছে যে উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট SNL সো আনফানি এন্ড বায়াসড স্যাড মানে এত সে সবাই এটাকে ফানি ভাবে আসলে এটা এত ফানি না এটা বায়াসড আমার বিরুদ্ধে কথা বলছে ওইখানে তোমার অ্যালেক বলডউইন নামে অ্যাক্টর আছেন যিনি এই মানে কন্টিনিউয়াসলি ট্রাম্পের মতো এরকম চুল করে তাকে ইমিটেট করে মানে হ্যাঁ এরকম মানে তোমরা কখনো সুযোগ পেলে করে দেখতে পারো খুব মজার তো আচ্ছা সে করছে কি বিভিন্ন কথাবার্তা বলছে কিন্তু কোনোটাই দেখবা একটা কন্টিনিউয়াস ফ্লো বা সিকোয়েন্সিয়াল মেসেজ তৈরি করছে না ট্রাম্পের কথাবার্তা কিন্তু তাই আমি জানি তোমরা খেয়াল করছো কিনা যে সে একটা নিয়ে কথা বলছে ও আচ্ছা এরকম মানে তার কিন্তু একটা এক ধরনের কাইন্ড অফ ফিলোসফিক্যাল একটা সে খুব উদাসীন এমন একটা নেই কিন্তু কথাগুলো কনটেক্সট ছাড়া এটার সাথে এই বলছে হ্যাঁ দে ক্যান ডু দ্যাট ইয়েস উইল মেক আমেরিকান গ্রেট अगेन এই ধরনের একটা মানে কোনো লজিক্যাল চেইনিং নাই যে একটার সাথে কথা স্টার্টার সাথে যে একটা ফ্লো থাকবে সুন্দর পরস্পর সিকোয়েন্স থাকবে এরকম কিছু না এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অর্গানাইজেশনাল কনফিউশন তো তুমি যেভাবে অর্গানাইজ করছো তোমার কথা বা স্পিচ বা প্রেজেন্টেশন সেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ তুমি ঠিক তোমার অডিয়েন্স কনফিউজ হয়ে যাচ্ছে সে মিলাতে পারছে না এটার আরেকটা উদাহরণ এখানে ভিতর দেওয়া আছে মনে করো যে যে কোনো একটা টপিক থেকে স্পিকার কথা বলছে সে এক টপিক থেকে অন্য টপিকে জাম্প করছে মনে করো তুমি তোমার দাদার সাথে কথা বলছো বয়স্ক অনেক মানে তোমাদের দাদা অত বয়স্ক হবে না আমার দাদার কথা আমি বলি না 90s এর মনে করো বা তার উনি মনে করো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেছেন ঠিক আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী নিয়ে কথা বলছে তারপরে হুট করে চলে গেলেন কিভাবে আমার দাদিমার সাথে আমার দাদির সাথে তার মিট করেছিলেন তারপরে চলে গেলেন যে আমি মাছ ধরতে খুব পছন্দ করি তারপরে আবার কথা বলছে যে বাজারে অমুক দিন আমি একটা কিছু কিনতে গিয়েছিলাম দোকানদার আমাকে এই কথা বলে তুমি তখন কনফিউজ যে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট তার মানে কি নিয়ে উনি কথা বলতে চাচ্ছেন এই সিনারিও আমরা ফেস করি না এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল কনফিউশন এই অর্গানাইজেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে এটা কোন অর্গানাইজেশন মানে অর্গানাইজেশন কথাটা মানে হচ্ছে কি কোনো প্রতিষ্ঠান না আমি একদম লিটারালি তোমাকে বুঝিয়ে দিচ্ছি অর্গানাইজেশন মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বাট এখানে অর্গানাইজেশন ব্যবহার হয়েছে হলো ভার্ব হিসেবে অর্গানাইজ যে যেভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে ওই অর্গানাইজেশনের কনফিউশন
মানে তোমার কথা বা স্পিচ বা যা কিছু এমন ভাবে অর্গানাইজ করা হয়েছে যে ঠিক বোঝা যাচ্ছে না যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। এইটাকে আমরা বলছি হচ্ছে অর্গানাইজেশনাল কনফিউশন। ঠিক আছে, এটা বেশিরভাগ অনেক ক্ষেত্রেই তোমরা যখন ফার্স্ট টাইম কোনো ক্রাউডের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাও তখন কিন্তু এই জিনিসগুলো হবে। হ্যাঁ, বাট দিস ইজ লাইক এ মাইল্ডার থিং, এটাকে ওভারকাম করা যায়। আচ্ছা, আমাকে একটু, আমি তো প্রেজেন্টেশন দিতে চাচ্ছিলাম, আমাকে বলতে কয়টা বাজে? 12:30। আচ্ছা, আমরা এটা শেষ করে থামবো। তোমাদের মধ্যে ফার্স্ট যে প্রেজেন্টেশনটা দেওয়ার কথা সেটা যারা দিতে চাও দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অর্গানাইজেশনাল কনফিউশন সম্বন্ধে ক্লিয়ার, রাইট? এখন আসো, এটা আরো প্রফাউন্ড। সোশ্যাল নয়েজ। সোশ্যাল নয়েজ মানে কি? বেসিক্যালি দৃষ্টিভঙ্গির কারণে যে নয়েজটা তৈরি হয়। এক একজনের মেন্টালিটি এক একভাবে তৈরি হচ্ছে। আমরা তো প্রত্যেকেই হচ্ছে সোশ্যাল অ্যানিমাল, মানে সোসাইটিতে বড় সোশ্যাল ইনস্টিটিউশনগুলোর মাঝখানে আছে। আমি জানি না তোমরা এটা খেয়াল করছো কিনা, যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো কি? ফ্যামিলি, স্কুল, কলেজ, তোমার যে কোনো যেই ধর্মেরই হও না কেন সেই ধর্মের মসজিদ, মন্দির, যা কিছু বড় চার্চ, সেগুলো, তারপরে কমিউনিটি, তুমি যে এলাকায় থাকো, তোমার মিডিয়া, বাংলাদেশের মিডিয়াও কিন্তু অনেকভাবে আমাদেরকে প্রভাবিত করে। এই সমস্ত গুলোকে বলা হয় সোশ্যাল ইনস্টিটিউশন। এই সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসার ফলে আমাদের ভেতরে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, ওই দৃষ্টিভঙ্গিটা আরেকজনের সাথে নাও মিলতে পারে। এখন আমি প্রেজেন্টার, আমি এমন একটা পয়েন্ট অফ ভিউ নিয়ে তোমার সাথে কথা বলছি যেটা তুমি ওইটার উল্টো দিকে বা ওইটার সম্বন্ধে তেমন কিছু জানো। ওই ধরনের জিনিসগুলো হচ্ছে সোশ্যাল নয়েজ। যেমন মনে করো বাংলাদেশে যখন, এখন তো বাল্য বিবাহ অনেক কমে গেছে, তাই না? নাই বলতে গেলে অলমোস্ট। কিন্তু 1980s পর্যন্ত আমরা দেখেছি বাল্য বিবাহের মারাত্মক প্রবণতা, খারাপ প্রবণতা ছিল। ওইটাকে কি করার জন্য প্রচুর সোশ্যাল ওয়ার্কারদেরকে গ্রামে গ্রামে গিয়ে বোঝাতে হয়েছে বাবা মাকে, যে এবং তারপরে ওখানে গ্রামে ইমামদেরকে টার্গেট করে তাদেরকে গিয়ে বোঝানো হয়েছে। কারণ কি? ইমামরাও কিন্তু এই যে কোনো রুরাল কমিউনিটিতে তারা কিন্তু একটা ফিগার, কি ফিগার, যার মতামত কিন্তু লোকজন ম্যাটার করে, লোকজন পাত্তা দেয় বা শোনে। তো তাদেরকে কি বোঝাতে হয়েছে যে হ্যাঁ, কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে বাচ্চার ইল হেলথ হয়, মেয়েটার পড়াশোনা যায়, সে তার শরীর ভেঙে যেতে পারে এবং এটা উচিত না। এবং এর ফলে আবার আরেকটা ব্যাপার আছে যে যৌতুকের ব্যাপার আছে। যৌতুকের ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আছে অনেক জায়গায়, অনেক জায়গায়, যেখানে বিশেষ করে গরিব এলাকাগুলোতে ওখানে দেখবে যে ছেলেরা, বাবা মা এক্সপেক্টই করে যে বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাবে, ওইটা দিয়ে ছেলে কোনো একটা কিছু করবে, ব্যবসা বা একটা কিছু করবে, এরকম। এইগুলো কিন্তু সোশ্যাল নয়েজ, যে তুমি একটা এভরিথিং, একটা খারাপ জিনিসকে তুমি সোশ্যালি ভ্যালিড মনে করছো। ঠিক আছে, তাহলে এই যখন এই ধরনের জনগোষ্ঠীর সাথে তুমি কথা বলতে যাচ্ছ, দ্যাট ক্রিয়েটস এ নয়েজ। মানে তাদেরকে তুমি কি চাচ্ছ, যে তাদের মনোভাবটা বদলাতে চাচ্ছ, বাট হুইচ ইজ ডিপলি ইনগ্রেইন বুঝি আমরা, মানে একেবারে গভীরে ঢোকানো, ইনগ্রেইন, একেবারে খুব ডিপ করে রাখা, মানে তুমি টেনে বের করতে পারছো এরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সোশ্যাল নয়েজ। এগুলো কিভাবে আসতে পারে? তোমার কালচারাল ব্যাকগ্রাউন্ড, তুমি কোথায় বড় হয়েছো, তোমার নর্মস এন্ড ভ্যালুস, যে তুমি কিভাবে কোনটাতে মনে করছো যে মানে এইখানে দেখো যে বিভিন্ন জায়গায় হ্যালো বলছে ঠিকই, কিন্তু বিভিন্ন কালচার থেকে বিভিন্ন, এটার সাথে কিন্তু ওই যে আমাদের কালচারাল ব্যাগেজেরও কিন্তু মিল আছে। হ্যাঁ, মানে সোশ্যাল নয়েজের ভিতরে কিন্তু কালচারাল ব্যাগেজ আছে। হ্যাঁ, তুমি যে কোনো কালচারাল যেই অন্ধ বা কি বলবো এটাকে, অশিক্ষিত জিনিসপত্র, সেগুলো কিন্তু সোশ্যাল নয়েজের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাক্টরগুলোকে গোনায় নিয়ে, কি বন্ধ হয়ে গেছে না? এই ফ্যাক্টরগুলোকে গোনায় নিয়ে যখন আমরা এটাকে একটা বাধা হিসেবে চিহ্নিত করছি,
সেটাই হচ্ছে আমাদের সোশ্যাল নয়েজ। আচ্ছা, হাউ টু ডিল উইথ নয়েজ এটা আমরা পরে আগামী ক্লাসে করব। তো আমরা এখন আজকে ফার্স্ট প্রেজেন্টেশন নিয়ে লাইভ প্রেজেন্ট